গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা নির্ধারণ এ মাস থেকেই কার্যকর। 14 জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রথম বিদেশ সফর নিয়ে প্রধানমন্ত্রী নিজে সিদ্ধান্ত নেবেন, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ, জনস্বাস্থ্য প্রকৌশলের তবিবুরের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহার। বিমানকে লাভজনক করতে বোয়িং নির্ভরতা নয়, বহরে এয়ারবাসও নিতে চায় সরকার। রুট ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপের তাগিদ। চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে অবাধে চলছে কারেন্ট জালে মাছ শিকার। হুমকিতে যাত্রা সহ জীববৈচিত্র্য, ইলিশ উৎপাদন ব্যাহতের শঙ্কা। সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি নাভিলা হাসরাত। এবার বিস্তারিত। ইউনিট প্রতি টাকার অঙ্কে বিদ্যুতের দাম সর্বোচ্চ বাড়ালো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম কার্যকর হবে চলতি মাস থেকে। এতে বাড়বে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের বিদ্যুৎ খরচ। দেশের বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে বড় ধরনের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বুধবার বিকেলে রাজধানী রমনায় গণশুনানি পরবর্তী প্রেস ব্রিফিংয়ে বিদ্যুতের নতুন মূল্য ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1 টাকা 39 পয়সা বাড়িয়ে 8 টাকা 39 পয়সা করা হয়েছে। পাইকারি মূল্যহার বৃদ্ধি এবং সরকারি ভর্তুকির মাধ্যমে পূরণ বিবেচনায় বিদ্যুতের বিদ্যমান পাইকারি মূল্যহার ওয়েটেড এভারেজ 60 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.39 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 8.39 টাকা কিলোওয়াট ঘন্টা পুনরুদ্ধার করতে আদেশ প্রদান করা হয়েছে। বিইআরসি বলছে, দাম বাড়ানোর পরও বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকির প্রয়োজন হবে বছরে প্রায় 41,000 কোটি টাকা। তবে উৎপাদন সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমে আসবে বলে আশা করছেন তারা। প্রেক্ষিতে আরও 41,000 কোটি টাকা ঘাটতি থাকবে সম্ভাব্য, যেটা ভর্তুকি আকারে দিতে হবে পিডিবিকে, সরকারকে। চেয়ারম্যান জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহ বাড়বে। ফলে তুলনামূলক কম খরচে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, তখন বিদ্যুতের দাম কমানো হবে। উৎপাদন খরচ যে পরিমাণ এবং ভর্তুকির যে পরিমাণ, আমরা বোধহয় কমানোর পর্যায়ে এখন আসি নাই, কিন্তু কমানোর পর্যায়ে আমরা হয়তো আসতে পারবো। কমানোর পর্যায়ে নাও যদি আসি, ভবিষ্যতে হয়তো বাড়বে না এমন অবস্থায় যেতে পারি আমরা। কারণ আমরা যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি উৎপাদনে আসে, যেটা প্রত্যাশিত 1200 প্লাস 1200, এবং যদি রিনিউয়েবল যে টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে দেখা যাবে যে কস্টলি যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো চালানোর আর প্রয়োজন পড়বে না। তবে বিদ্যুতের এই মূল্য বৃদ্ধি সাধারণ গ্রাহক, ব্যবসা বাণিজ্য এবং শিল্প খাতের উৎপাদন ব্যয়ে নতুন চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। না, একটা তো রূপপুর। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। যখন 2400 আসবে তখন আগামী 14 জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানালেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আলী। ডিএনডি বাঁধের ব্যবস্থাপনা 2 সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের কথাও জানান তিনি। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আসছে বাজেটের সুফল যাতে প্রতিটি নাগরিক পায় সে চেষ্টা করছে সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তারা। এদিন সচিবালয়ে কর্মব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী। বুধবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ কার্যালয়ে অফিস শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে সাইপ্রাস যাওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম। দুপুরে জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও আইসিটি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্ভাবনা ও সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিগত সময়ে লুটপাট, অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনার কারণে অর্থনীতি চাপে আছে। বর্তমান সরকার সেই অবস্থা থেকে উত্তরণে কাজ করছে। সব দিক থেকে অর্থনীতির অবস্থা খুবই খারাপ, তো তারপরেও এই অবস্থার মধ্যে আমরা এসেছি, দায়িত্ব নিয়েছি সব। এরপরও বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাজেট দেওয়ার চেষ্টা করেছি আমরা। ঋণ নির্ভরতার ধারা থেকে বের হয়ে সরকার বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলায় গুরুত্ব দিচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।
অর্থনীতিতে যে ডিস্টরশনগুলো বড় ধরনের হয়েছে এগুলোকে আবার আমরা এখন রিভার্স করে একটা সঠিক ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি যাতে দেশে আসে, একটা ফাইন্যান্সিয়াল সেক্টর ডিসিপ্লিন যাতে আসে, যার মাধ্যমে একটি সত্যিকার অর্থে অর্থনীতি বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করতে পারবে এবং যে উন্নয়নের স্বপ্ন আমরা দেখাতে চেষ্টা করছি, যে $1 ট্রিলিয়ন ইকোনমি দিকে আমরা যাচ্ছি, সেটা যাতে বাস্তবায়ন হতে পারে। এদিন ডিএনডি বাঁধ প্রকল্প নিয়ে সভায়ও অংশ নেন প্রধানমন্ত্রী। সভা শেষে 2024 সালে সমাপ্ত হওয়া ডিএনডি বাঁধের ব্যবস্থাপনা ঢাকা দক্ষিণ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের কথা জানান পানি সম্পদ মন্ত্রী। আমরা আশা করছি সবার সম্মিলিত উদ্যোগে আমরা এর রেজাল্ট যেটা হওয়া উচিত, জলাবদ্ধতা দূর হবে এবং যেখানে বর্জ্য আছে সেই বর্জ্য মুক্ত কীভাবে রাখা যায় সেটাও সিটি কর্পোরেশন তদারকি করবেন। পাশাপাশি আরও 30 কিলোমিটার আমাদেরকে নতুন প্রজেক্ট নিতে হবে, যেই 30 কিলোমিটার আমরা ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করব। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 14 জুন কক্সবাজার সফরে যাচ্ছেন বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। 14 জুন মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার যাবেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর কোন দেশে হবে তা তিনি নিজেই চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, হাদির হত্যাকারীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তা আমলে নেবে না ঢাকা। হত্যাকারীদের ফেরাতে ভারত সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি। বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রায় 1 মাস পর ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার প্রথম রাজনৈতিক কর্মসূচিতে এমন বিস্ফোরক মন্তব্য করেন। নাম প্রকাশ না করে তিনি বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন। এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। বুধবার এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চাইলে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনার বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে। এ নিয়ে দিল্লির সঙ্গে সরাসরি যোগাযোগ করছে ঢাকা। আকাশ পাতাল বলে তো লাভ নেই। আরেকটা দেশে নির্বাচন হয়েছে, সেই দেশে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। আমরা এটা নিয়ে খুবই সিরিয়াসলি হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। হাদি হত্যার বিচার আমরা চাই। হাদি হত্যার ব্যাপারে আমরা ডিরেক্টলি গভর্নমেন্টের সাথে, কারণ আমার যদি এই কালপ্রিটদেরকে ফেরত আনতে হয়, তাদেরকে কিন্তু আমার ভারত সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আমার ফেরত আনতে হবে এবং সেগুলো কিন্তু আমরা কাজ করছি খুবই সিরিয়াসলি। মঙ্গলবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় পরিত্যক্ত মর্টার সেল বিস্ফোরণে এক শিশু নিহতের ঘটনা খতিয়ে দেখার কথাও জানান তিনি। ঘটনা অত্যন্ত দুঃখজনক। এখানে কি ঘটেছে এটা আমরা খতিয়ে দেখব। অবশ্যই মিয়ানমার সরকারের সাথে আমরা যোগাযোগ করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বেশ কয়েকটি দেশ থেকে সফরের আমন্ত্রণ এসেছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। বহু দেশ থেকে দাওয়াত এসছে। এখন ইট ইজ প্রাইম মিনিস্টার্স ডিসিশন, উনি কিভাবে, কখন, কোন সময়, কোন দেশ দিয়ে শুরু করবেন। এটা অনেক দেশ থেকে দাওয়াত এসছে। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিজয় বাংলাদেশের বিজয় বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, ইউএনজির দায়িত্ব পালনকালে খলিলুর রহমান ছুটিতে থাকবেন কিনা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত কেউ আসছেন কিনা সেটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। ওনার দূরদর্শী। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের জন্য এটি একটি বিশাল। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 3 দিনের সফরে বাংলাদেশে আসছেন। বৃহস্পতিবার তার ঢাকায় পৌঁছার তথ্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের ঘনিষ্ঠ এই মন্ত্রী সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সহ সরকারি নীতি নির্ধারকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি হাকান ফিদান রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শনে যাবেন বলে তথ্য দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তুরস্কে 1 দশক ধরে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এই পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। 6 জুন পর্যন্ত বাংলাদেশ সফর করবেন তিনি। সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম, টেন্ডার বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার এবং রহস্যজনক পুনর্বহাল এমন একাধিক অভিযোগে আলোচনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক তবিবুর রহমান তালুকদার। অভিযোগ রয়েছে প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার প্রকল্প নিয়ন্ত্রণ করেছেন তিনি। অনুসন্ধানে উঠে এসেছে নানা বিতর্কিত তথ্য। এ নিয়ে আজ দেখুন সাইফুল ইসলাম জুয়েলের প্রথম প্রতিবেদন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সংক্ষেপে ডিপিএইচই, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ এই সংস্থার বিভিন্ন প্রকল্পে প্রতি বছর ব্যয় হয় হাজার কোটি টাকা। কিন্তু সেই সংস্থারই একজন প্রকল্প পরিচালককে ঘিরে এখন প্রশ্নের পর প্রশ্ন। গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পে অনিয়ম সহ নানা অভিযোগ তোলা হয়েছে তবিবুর রহমান তালুকদারের বিরুদ্ধে। সবচেয়ে বেশি আলোচনায় আসে সাময়িক বরখাস্তের পর মাত্র 7 কর্মদিবসের মধ্যে তার পুনর্বহালের ঘটনা। এ নিয়ে প্রশাসনের ভেতরেও নানা প্রশ্ন ওঠে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তবিবুর রহমানের সঙ্গে আমরা যাই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে। শুরুতে আমরা প্রধান প্রকৌশলীর কাছে জানার চেষ্টা করি কোন জাদুর মাধ্যমে বরখাস্তকৃত তবিবুর 7 দিনেই আবারও পুনর্বহাল হলেন। তবে এমন প্রশ্ন নিয়ে আমরা বারবার চেষ্টা করেও প্রধান প্রকৌশলী আউয়ালের সাক্ষাৎকার নিতে পারিনি। তিনি তবিবুর রহমানের সাথে সরাসরি কথা বলার পরামর্শ দেন। এবার দেশ টিভির ক্যামেরা তবিবুরের কার্যালয়ে। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে দ্রুত বেরিয়ে আসে তবিবুর। এ সময় প্রতিবেদককে ধাক্কা দিয়ে দেশ টেলিভিশনের ক্যামেরা পার্সনকে আটকে রাখে তারই অনুসারীরা। এক পর্যায়ে লিফটের জন্য অপেক্ষা না করে তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে তবিবুর আশ্রয় নেয় জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীর দপ্তরে। বিকেল 4টায় সরকারি এই দপ্তরটি বন্ধ করে দেয়া হয়। প্রধান প্রকৌশলী সহ দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী এ সময় বেরিয়ে আসেন। তালা দেওয়ার পরেও কার্যালয়ের ভেতরেই রয়ে যান তবিবুর। তবিবুরের জন্য আমরাও অপেক্ষা করতে থাকি। জনস্বাস্থ্য ভবনের লাইট নেবানো থেকে শুরু করে নানাভাবে দেশ টিভির ক্যামেরা সরানোর চেষ্টা করা হয়। অবশেষে 3 ঘন্টা অপেক্ষার পর সন্ধ্যায় বেশ কয়েকজন মিলে প্রধান প্রকৌশলীর দপ্তরের তালা খুলে বের করে আনেন তবিবুর রহমান তালুকদারকে। এ সময় আমরা বারবার তাকে প্রশ্ন করে জানতে চাই চাকুরিতে তার পুনর্বহাল এবং বিভিন্ন অনিয়ম সম্পর্কে, কিন্তু তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়েই ঠিকাদারদের নিরাপত্তা বেষ্টনীতে থেকে গাড়ি চড়ে তার দপ্তর ত্যাগ করেন। আপনি কিভাবে পুনর্বহাল হলেন একটু বলবেন না? একটু বলবেন না? ভাই, যখন কোনো কর্মকর্তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযোগ ওঠে এবং তারপরও ব্যবস্থা দৃশ্যমান হয় না, তখন জনগণের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন তৈরি হয়, আসলে জবাবদিহি কোথায়? সাইফুল জুয়েল, দেশ টিভি, ঢাকা। বিমানের বহরে নতুন যুক্ত হতে যাওয়া 14টি উড়োজাহাজ নিয়ে চলছে লাভ ক্ষতির হিসাব। বিশেষজ্ঞরা বলছেন নির্মাতা প্রতিষ্ঠান নয়, বরং গুরুত্ব দিতে হবে রুট ব্যবস্থাপনায়। সেই সঙ্গে নতুন বিমান বহরে যুক্ত হওয়ার আগেই বর্তমান বহরের কয়েকটি উড়োজাহাজের সক্ষমতা হারানোরও আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। তবে সরকারের দাবি, বিমানকে লাভজনক করতে শুধু বোয়িং নির্ভরতা নয়, বহরে যুক্ত করা হবে এয়ারবাসও। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। দীর্ঘমেয়াদে বহর আধুনিকীকরণ ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর ধারাবাহিকতায় এরই মধ্যে বোয়িং এর কাছ থেকে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে।
বহরে নতুন বিমান যুক্ত হলে সক্ষমতা বাড়ার পাশাপাশি দূরপাল্লার রুটে ফ্লাইট পরিচালনা করে যাত্রী সেবা দেওয়া সম্ভব হবে। তবে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, রুটের ধরন, যাত্রীর চাপ এবং পরিচালন ব্যয় বিবেচনায় উড়োজাহাজের মডেল নির্বাচন জরুরি। যে রুটে আমি 737 দিতে পারি না, দিতে হয় আমাকে 787, সেই রুটে কিন্তু আমি 321 দিতে পারি। আমার লোড কম হলে আমি 321 দেবো। যে রুটে আমি 787 নিয়ে যেতে পারি না, আমাকে টেকনিক্যাল ল্যান্ডিং যায়, সেই রুটে আমি Airbus 350 নিতে পারি। তা আমি কেন নেব না? আমার কথা হচ্ছে যে আমি আমার রুট হিসাবে আমি এয়ারক্রাফট সিলেক্ট করবো, তার অল্টারনেট রাখবো, এখানে কোনো দরদের কিছু নাই। যদিও খাত সংশ্লিষ্টরা বলছেন, নতুন বিমান বহরে যুক্ত হতে সময় লাগবে 5 থেকে 6 বছর। এ সময়ে বিমানের বর্তমান বহরে থাকা কিছু উড়োজাহাজ হারাতে পারে সক্ষমতা। বোয়িং এর যে এয়ারক্রাফটগুলো 10টা আছে, এটা কিন্তু 2011-12 সালে আনা হয়েছে। অলরেডি এদের প্রত্যেকটা 12 বছর 14 বছর বয়স হয়ে গেছে। সো আগামী 5-10 বছরের মধ্যে এইগুলো কিন্তু অবসোলেট হয়ে যাবে, এগুলো ফেজ আউটের সময় হয়ে যাবে। এদিকে যাত্রী চাহিদা ও রুটের বাস্তবতা বিবেচনায় মিক্স ফ্লিটের দিকে যাচ্ছে সরকার। বোয়িং এর পাশাপাশি এয়ারবাস থেকেও উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথা জানান বিমান প্রতিমন্ত্রী। এয়ারবাস আমাদের কাছে এসছে, আমরা কথা বলেছি, আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন রিকোয়েস্ট করেছে, তারপরে আপনার ফ্রান্সের অ্যাম্বাসেডর কয়েকবার এসছে, আমাদের ইভেন ইউকে থেকে কনভয় পাঠানো হয়েছে। আমাদের যেহেতু ফ্লিটেরও শর্টেজ আছে, আমাদের মিক্স ফ্লিট করার দরকার। এই জন্য যে একটা এয়ারবাসও থাকলো, বোয়িংও থাকলে একটার উপর নির্ভর করলাম না। নতুন উড়োজাহাজ দেশের এভিয়েশন খাতের জন্য ইতিবাচক হলেও রুট সম্প্রসারণ, দক্ষ ব্যবস্থাপনা ও লাভজনক পরিচালনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এবার 2026-2027 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। 2026-27 অর্থ বছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য 32,691 কোটি 54 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট এডিপি বরাদ্দের প্রায় 10.90%। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমাতে IMF এর শর্ত থাকলেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আসন্ন বাজেটে এই খাতে সরকারের ভর্তুকি বৃদ্ধিরও পরিকল্পনা রয়েছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এ খাতে ভর্তুকির চাপ কমাতে শুধু দাম বাড়ালেই হবে না, বরং অপচয় ও দুর্নীতি বন্ধ করতে হবে। পাশাপাশি সরকারকে আমদানি নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ গ্যাস কূপ খনন সহ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আরাফাত ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আঘাত হেনেছে বাংলাদেশের অর্থনীতিতেও। ভর্তুকি দেওয়ার পরও সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়। এর প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতির চাপও। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর দীর্ঘদিনের চাপ ছিল বাংলাদেশকে ধীরে ধীরে ভর্তুকি নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার, বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমিয়ে বাজার ভিত্তিক মূল্য নির্ধারণে। তবে জ্বালানির দাম বৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতিতে আসছে বাজেটে ভর্তুকি আরও বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। 2026-27 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য মোট 32,691 কোটি 54 লাখ টাকার বরাদ্দ অনুমোদন করা হয়েছে, যা মোট এডিপি বরাদ্দের প্রায় 10.90%। বাজেটে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির চেয়ে সঞ্চালন লাইন বাড়ানো, বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং IMF এর শর্ত অনুযায়ী ভর্তুকি যৌক্তিকীকরণে জোর দেওয়া হয়েছে। এছাড়া আমদানিকৃত তরল প্রাকৃতিক গ্যাস LNGর উপর নির্ভরতা কমাতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বৃদ্ধিতে বাজেটে থাকছে বিশেষ নির্দেশনা। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি খাতেও অগ্রাধিকার দেয়া হবে। সরকারের তহবিল ঘাটতির জন্য জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ভর্তুকির চাপ কমাতে শুধু মূল্য সমন্বয় করলেই হবে না, বরং দুর্নীতি ও অপচয়ের লাগাম টানা না গেলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। আমরা এটা অনুমান করছি যে এই অর্থ বছরের চেয়েও হয়তো আগামী অর্থ বছরে ভর্তুকির পরিমাণ বেশি প্রয়োজন হতে পারে। হয়তো এর একটা অংশ সরকার
কিছুটা জ্বালানি এবং বিদ্যুতের মূল্য সমন্বয় করে হয়তো কমাতে চেষ্টা করবেন, কিন্তু তারপরেও যে বর্ধিত মাত্রায় ভর্তুকির দরকার হবে সেটির জন্য যাতে অর্থের সংস্থানটি বাজেটে থাকে। আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শও দেন তিনি। সরকার অভ্যন্তরীণ গ্যাস এক্সপ্লোরেশনকে গুরুত্ব দেয় এবং যেগুলো গ্যাস ইতিমধ্যে পাওয়া গিয়েছে যত গতিতে এগুলোকে জাতীয় গ্রিডে সরবরাহ করা যায় সেটির জন্য যাতে সরকার ব্যবস্থা নেন। নবায়নযোগ্য জ্বালানির যে কর্মপরিকল্পনা ইতিমধ্যে সরকার বিভিন্নভাবে ঘোষণা করছেন, এগুলোর জন্য যে শুল্ক সুবিধা বা শুল্ক কাঠামো দরকার সহায়ক, সেটির জন্য একটা ঘোষণা আগামী বাজেটে থাকে যাতে বিনিয়োগকারীরা নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপরিকল্পিত ব্যয় ও ক্যাপাসিটি চার্জের বোঝা কমিয়ে এনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। ঘাটতির জন্য প্রয়োজনীয় মাত্রায়। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। এখন রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে জমা দিয়েছে। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। গেল 27 মে রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের প্রসব পরবর্তী ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ঘটনার পর প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। দুই মাসের বেশি সময় পার হলেও এখনও নিয়ন্ত্রণে আসছে না হাম। প্রতিদিনই মারা যাচ্ছে শিশু, হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। এ নিয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা নিয়ে চিকিৎসকরা কি বলছেন এবং রোগীর স্বজনরাই বা কি বলছেন জানাবেন। নাবিলা, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি বলছেন, সারা দেশের মতো কিন্তু মুন্সিগঞ্জে যে হামের প্রকোপ সেটি কিন্তু আসলে বেড়েই চলছে। মুন্সিগঞ্জে 2 মাসে কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল, আমি যে হাসপাতালে রয়েছি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রায় 100 শিশু কিন্তু এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং পাশাপাশি এই হামের উপসর্গ নিয়ে কিন্তু 3 শতাধিক শিশু কিন্তু চিকিৎসা নিচ্ছেন বলে আমাদের জানিয়েছেন। এখন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের 5 জন শিশু কিন্তু আইসোলেশন যে ওয়ার্ড রয়েছে হামের, সেই ওয়ার্ডে কিন্তু ভর্তি রয়েছেন এবং গতকাল রাতে কিন্তু 2 শিশু আশঙ্কাজনক হওয়ায় কিন্তু তাদের ঢাকা মেডিকেল কলেজে কিন্তু আসলে কর্তৃপক্ষ রেফার করে। পাশাপাশি কিন্তু সারা দেশের মতো মুন্সিগঞ্জে 28টি উপজেলার মধ্যে প্রায় এই মুন্সিগঞ্জ সদর এবং শ্রীনগর উপজেলা কিন্তু অতি ঝুঁকিপূর্ণ ছিল। সেখানে কিন্তু আসলে আমরা দেখেছি যে শিশুদের আসলে হামের উপসর্গ নিয়ে কয়েক শত শিশু কিন্তু হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু তারা আসছেন। পাশাপাশি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের পৌরসভার কিন্তু যে টিকা কার্যক্রম, সেই টিকা কার্যক্রম কিন্তু চলমান রয়েছে এবং এখানকার চিকিৎসক বলছে যে আসলে সারা দেশে কিন্তু এই হামের ছড়াছড়ি সেটি আসলে তারা নিয়ন্ত্রণে কিন্তু তারা কাজ করছে বলে তারা আসলে জানিয়েছেন। মুন্সিগঞ্জ সদর উপজেলায় 94 জন শিশু হামে আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এখন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে 5 জন শিশু আসলে ভর্তি রয়েছেন এবং শ্রীনগর উপজেলায় কিন্তু প্রায় 50 জন শিশু কিন্তু হামে আক্রান্ত হয়ে কিন্তু তারা আসলে চিকিৎসা নিয়েছেন এবং 2 জন সেখানে ভর্তি রয়েছেন। বাকি শিশুরা কিন্তু আসলে তারা সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন বলে আসলে আমাদের জানিয়েছেন। তো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত প্রায় 14 জন শিশুকে কিন্তু মুমূর্ষু অবস্থায় কিন্তু তারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেছে বলে আসলে আমাদের এখানকার চিকিৎসকরা জানিয়েছেন এবং এখানকার যারা স্বজনরা রয়েছে তাদের শিশুদের কিন্তু আসলে হামের যে টিকা, সেই টিকা দেওয়ার জন্য কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল সহ যে টিকা কেন্দ্রগুলি আছে সেই টিকা কেন্দ্রগুলিতে আসলে ভিড় করছেন আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে হামের সবশেষ খবর।
সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন মুন্সিগঞ্জের হাম সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি। শিশু রামিসা হত্যা মামলার বিচার কাজে আত্মপক্ষ সমর্থনে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। কাঠগড়ায় প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ মেনে নিয়ে ক্ষমা প্রার্থনা করেন তিনি। আর তার স্ত্রী স্বপ্না নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি চান। মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। কড়া পুলিশি পাহারায় বুধবার সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে আনা হয় শিশু রামিসা হত্যাকাণ্ডের মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে। আসামিদের উপস্থিতিতে শুনানিতে তাদের বিরুদ্ধে সাক্ষীদের বক্তব্য ও অভিযোগগুলো পড়ে শোনান বিচারক। অভিযোগ এবং সাক্ষীদের বক্তব্য প্রসঙ্গে আসামিদের বক্তব্য জানতে চান ট্রাইব্যুনাল। এ সময় আত্মপক্ষ সমর্থনে দ্বিমুখী বক্তব্য দেন ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সোহেল রানা। প্রথমে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি, আবার সহযোগী হিসেবে ডলারের উপর দায় চাপানোর চেষ্টা করেন। প্রতীয়মান হয় যে যারা হেবিচুয়াল অফেন্ডার তারা তদন্তের সময় অথবা বিচারিক যে কোনো পদ্ধতির যে প্রসেস সেই অর্থাৎ বিচারিক বিভিন্ন স্টেজে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলে বিচারের কার্যক্রমকে ডিলে করা এবং জনগণের মনে এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করার একটা অপচেষ্টা। পরে ক্ষমা চেয়ে সোহেল রানা নিজ অপরাধের দায় স্বীকার করে নিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ কৌশলী। নিজের স্ত্রীকে নির্দোষ দাবি করেন তিনি। যখন তিনি মাপ চেয়েছেন, আমি মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছিলাম যে যেহেতু আসামি মাপ চেয়েছেন এই বিষয়টি 342 যে ফর্ম আছে আসামি পরীক্ষার যে ফর্ম সেখানে নোট ডাউন করার জন্য। এদিকে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলেন সাফাই সাক্ষী উপস্থাপন করবে না আসামি পক্ষ। তার পক্ষে কোনো সাফাই সাক্ষী নাই বিদেশে আজকে সাফাই সাক্ষী দিবে না। শুনানি শেষে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর আগে এই মামলায় একদিনে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার বিভাগে নজির স্থাপন করে আদালত। এই মামলায় হতে পারে দেশের বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম মামলার রায়। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মিরপুরে 75 বছর বয়সী নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য ডক্টর AKM আনিসুর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়। এতে জানানো হয় তাকে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে আনিসুর রহমানকে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়। একই সঙ্গে সতর্ক করা হয় নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। এর আগে গেল 31 মে রাজধানীর মিরপুর 11 এলাকার একটি বাসা থেকে নূরজাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে পুরো দেশ। ঢাকা সহ দেশের 40টি জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। এ নিয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, তাপপ্রবাহ আর কয়দিন স্থায়ী হতে পারে এবং এ নিয়ে আবহাওয়াবিদরা কি বলছে জানাবেন? গ্রীষ্মের তাপপ্রবাহে এই উপকূলীয় জেলা সাতক্ষীরায় নাবিলা একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে উপকূলবাসী। বিশেষ করে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর উপজেলার যে 0 পয়েন্ট অর্থাৎ নিউ মার্কেট শহীদ আলাউদ্দিন চত্বরে, কিন্তু বাস্তবতা হচ্ছে যেটি উপকূলে আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ এইসব অঞ্চলগুলোতে উপকূলবাসীরা রয়েছে চরম একটি দুর্দশাগ্রস্ত অবস্থায়। বিশেষ করে সাগর নিকটবর্তী হওয়ার কারণেই এই আবহাওয়া কিন্তু বেশ আর্দ্রতা বেশি থাকছে এবং তার মধ্যে গরম অনুভূত হচ্ছে বেশি, মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আমরা সাতক্ষীরা জেলা আবহাওয়া অধিদপ্তর যে প্রথম শ্রেণীর যে পর্যবেক্ষণাগার সেখানকার যিনি ইনচার্জ জুলফিকার আলী রিপনের সাথে আমরা কথা বলেছি। তিনি কিন্তু সহসা যে এর মধ্যে কোনো পরিবর্তন আসবে এমনটা বলছেন না। আজকে কিন্তু রয়েছে, এই মুহূর্তে রয়েছে 37.2
আর 37.6ও উঠছে, কিন্তু বা 38 উঠছে, কিন্তু বলা যেতে পারে এটি হচ্ছে গুগলের যে ফিল্ড লাইট সেটি কিন্তু 43 দেখাচ্ছে। এই অবস্থার মধ্যে বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, যারা নিতান্তই যাদের প্রতিদিন বের হতেই হয়, তারা কিন্তু বের হচ্ছে এবং অনেক বেশি মানে কষ্ট ভোগ করছে, তারা ঘেমে যাচ্ছে এবং একই সাথে অসুস্থ হয়ে পড়ছে। আমরা সাতক্ষীরা সদর হাসপাতালে খোঁজ নিয়েছি। সাতক্ষীরা সদর হাসপাতালে কিন্তু ইতিমধ্যে ডায়রিয়া সহ নানা রোগ ব্যাধি দেখা দিয়েছে। অনেকের মধ্যে কাশি, সর্দিরও প্রভাব শুরু হয়েছে, জ্বর, আবহাওয়া পরিবর্তন জনিত জ্বরও কিন্তু দেখা দিচ্ছে। এই অবস্থার মধ্যে সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ জানাচ্ছে কোনোভাবেই ভাজা পোড়ার খাবারের দিকে না যেয়ে অবশ্যই ডাবের পানি এবং মানে ঠান্ডা তরল জাতীয় খাবার খেতে হবে এবং যেগুলো বাজারের কোমল পানীয় সেগুলো অবশ্যই বর্জন করতে হবে। আর সাতক্ষীরার আবহাওয়া সহসা পরিবর্তন হবে না, যেটি আমাদেরকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেটি আপনাকে নাবিলা আগেই জানাতে পেরেছে। আর এই পরিস্থিতির মধ্যেই শ্রমজীবী মানুষরা আসলে অনেকটা কষ্ট পাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখেছি এই ধরনের পরিস্থিতিতে বিভিন্ন সামাজিক সংগঠন বা বিভিন্ন সংগঠন তারা কিন্তু পানি বিতরণ বা বিভিন্ন সহায়তা করে থাকে। এখনো পর্যন্ত সেই কার্যক্রম কিন্তু সাতক্ষীরাতে সহায়তা হয়নি। এটি হলে পরে অন্ততপক্ষে এই শহরের শ্রমজীবী মানুষরা কিছুটা হলেও উপকৃত হবে। এই ছিল আবহাওয়া পরিস্থিতি বা তাপপ্রবাহের সর্বশেষ তাবিলা। ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক শুনছিলেন সাতক্ষীরার তাপপ্রবাহের বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভি। বুধবার রাত 10:10 গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। কারাগারের সব আইনি প্রক্রিয়া ও কাগজপত্র যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কারাগারের জেলার শিরিন আক্তার। এর আগে গেল বছরের 9 মে নারায়ণগঞ্জের নিজ বাসা থেকে আইভিকে গ্রেপ্তার করে পুলিশ। সরকারি আইন লঙ্ঘন করে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে অবাধে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছে জেলেরা। এতে জাটকা সহ অন্যান্য মাছের পোনা, জলজ প্রাণী ও জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে। জাটকা নিধন ও কারেন্ট জালের ব্যবহার বন্ধ না হলে ইলিশ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। আর মৎস্য বিভাগ বলছে, কারেন্ট জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত আছে। নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে প্রকাশ্যে নদীতে মাছ ধরছেন জেলেরা। কারেন্ট জালে বড় মাছের পাশাপাশি ধরা পড়ছে ঝাটকা এবং পাঙ্গাস, রুই, কাতলা ও আইড় মাছের পোনা, যার মধ্যে 60 থেকে 75% ঝাটকা। 2002 সালে সরকারের জারি করা মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে কারেন্ট জাল নিষিদ্ধ করলেও এর ব্যবহার কমছে না, বরং এই জাল ব্যবহারে দিন দিন নদীতে ইলিশ সহ দেশি জাতের মাছ কমে যাচ্ছে বলে জানান জেলেরা। কারেন্ট জাল বের করছে, ফাটি জাল দিয়ে হারা মানে ছোট গুড়া বড় যা আছে সব কাছে সব ধরে নিয়ে যায়। আমরা থাই হুদা, আমরা মালা লাভ হবে কি? নদীর নাইমানোর ঘরে তো আমরা মাছ পাই না, মাছ তো দরই হয়ে যেতে আছে। সচেতন অভিযানটা ঠিক মতন, তারপর সচেতন টাকা খায়া জাল বাহাইতাছে। নদীতে কোনো ইলিশ মাছ নেই, পরিষ্কার নদীতে কোনো ইলিশ মাছ নাই, শুধু এই কড়া কাটা মাছ পাইছি আমরা, এই 2000 টাকা বিক্রি করছি। আমাদের যে মাছ আমদানি হয় শুধু আমাদের জেলাটাই কভারেজ দিতে কষ্ট হচ্ছে। কারেন্ট জাল ব্যবহারে ইলিশের সামগ্রিক উৎপাদন কমে যেতে পারে বলে জানান এই গবেষক। বিগত 2 বছর পর্যায়ক্রমে সামগ্রিক ইলিশ উৎপাদন কমেছে, এটি অত্যন্ত শঙ্কার ব্যাপার। এটি দীর্ঘমেয়াদে বা মধ্যমেয়াদে এ বিষয়ে গবেষণা করা প্রয়োজন। জেলা মৎস্য কর্মকর্তা বলেছেন, কারেন্ট জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত আছে। যেহেতু অভিযান আমরা সাকসেসফুলি মেনটেন করেছি, তো আমরা আশা করি এর মাধ্যমে অতি আহরণটা কমবে। গেল বছর চাঁদপুরে 3,05,472 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে। তবে কারেন্ট জালের ব্যবহার বন্ধ না হলে এবছর ইলিশ উৎপাদন ব্যাহত হতে পারে বলেছেন সংশ্লিষ্টরা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।
দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা 100 শয্যা বিশিষ্ট পিরোজপুরের জেলা হাসপাতাল, কিন্তু সেখানেও চিকিৎসা সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। চিকিৎসক সংকট, শয্যার অভাব, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই নিতে হচ্ছে নামমাত্র চিকিৎসা। পাশাপাশি হাসপাতালে রয়েছে দালালের দৌরাত্ম্য। পিরোজপুর জেলার 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে মাত্র 14টি বেড থাকলেও প্রতিদিনই সেখানে ভর্তি হচ্ছে প্রায় 30 জন শিশু রোগী। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা সেবা নিচ্ছে প্রায় 200 থেকে 250 জন শিশু রোগী। ধারণ ক্ষমতার 4 গুণ বেশি রোগী ভর্তি থাকায় জায়গা মিলছে না শিশুদের, ফলে বাধ্য হয়ে সেবা নিতে হচ্ছে মেঝেতে। হাসপাতালে নেই পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, আয়া ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার সরঞ্জাম। দরকারি ঔষধও মিলছে না সবসময়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিতে গিয়ে বাড়ছে রোগীদের দুর্ভোগ। বেড পাইতেছি না, আমরা অন্য একজনের বেডে বসাই রাখছি। সামান্য সিবিসি এবং ডেঙ্গু এনএস টেস্ট সেটা আমার বাইরে থেকে করতে হবে, তাহলে মানে সরকার কি কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না? রাস্তার ভিতরে মানুষ পড়ে রয়েছে, যে বাচ্চারা রাস্তার ভিতরে সুস্থ হবে না অসুস্থ হবে। 150 টাকা টেনশন আমি আপনার 800 টাকার উপরে রয়েছে বাইরেতে। এখন তো আমরা অসহায়ের জন্যই তো আসছি, আমরা গরিব যেহেতু। আমাদের চিকিৎসা সরকারি হাসপাতাল যদি তারা না দেয় আমরা যাবো। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, চিকিৎসক ও নার্স না থাকায় সেবা ব্যাহত হচ্ছে বলেও জানালেন সংশ্লিষ্টরা। শিশু ওয়ার্ডে প্রচুর রোগীর চাপ আছে। প্রিভিয়াস পেশেন্টগুলো অ্যাডমিট থাকে, তার ভিতরে আবার নতুন পেশেন্ট যখন একসাথে 4 জন 5 জন পেশেন্ট অনেক ক্ষেত্রে চলে আসে, তখন আমাদের খুব হিমশিম খেতে হয়। 60 জন রোগীর বিপরীতে আসলে বর্তমানে আমি একজন চিকিৎসক কর্মরত। এক্ষেত্রে যদিও একটু হিমশিম খেতে হচ্ছে, আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে তাদেরকে চিকিৎসা প্রদান করার জন্য। নির্দেশনা দিয়ে দিয়েছি, অফিস টাইমে কেউ প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। আমরা এই ব্যাপারে প্রতিনিয়ত মনিটরিং করতেছি। চিকিৎসা সেবার মান উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা রোগী ও স্বজনদের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেরপুরের ঝিনাইগাতিতে বালুদস্যুদের হামলায় এক বন কর্মকর্তা ও এক বনরক্ষী গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত 10টার দিকে উপজেলার নকশি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা সালেহিন নওয়াজ খান এবং একই বিটের বনরক্ষী জিয়াউর ইসলাম। বন বিভাগ জানায়, এদিন ভোরে গজনীতে একটি বালু বোঝাই ট্রাক জব্দ করেন বিট কর্মকর্তা সালেহিন। এরই জেরে রাতে 25 থেকে 30 জনের একটি দল বন কর্মকর্তা ও বনরক্ষীর ওপর হামলা চালায়। পরে বন বিভাগের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।